মির্জা আব্বাসের ভাগ্নে কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, মির্জা আব্বাসের এপিএস সোহেল যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে মির্জা আব্বাসের দিকে আপনারা একটু তাকান। তো আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম, আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম, তখন বিএনপির আরেক মির্জা যে ক্রাইম সিন্ডিকেট, কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব, সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো। অর্থাৎ এক চোরকে আরেক চোর ডিফেন্ড করতে এলো, এক বেঈমান আরেক বেঈমানকে ডিফেন্ড করতে এলো। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় সুরের বাচ্চা? মিল্টন না কি আছে একটা, কি নাম ওটা, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের মিডিয়া কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশ। হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে, তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের তকমা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকা সম্পত্তি 2 টাকায় বিক্রি করে, তাকে ডাকাত বলা যাবে না। এই নোংরা রাজনীতির ভিতরে কোনো মানুষই জয়েন করতে চায় না। বিধায় এখানে কারা জয়েন করেছে? কতগুলো টোকাই, কতগুলো চাতাবাস, কতগুলো খুনি, কতগুলো অযোগ্য লোকজন। যারা করবে দারোয়ানের চাকরি, তারা হয় প্রধানমন্ত্রী, তারা হয় দেশের প্রেসিডেন্ট। যারা করবে স্কুলের দপ্তরিগিরি, তারা হয় ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। যারা করবে পিয়নের চাকরি, তারা হয় ঢাকা মহানগরীর মেয়র। যারা করবে প্রস্টিটিউশনের মাসির চাকরি, তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান। সো অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয়, অসৎ নেতৃত্ব, নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগাড়ে পৌঁছে দেয়, ঠিক সেই মুহূর্তে টোকাই শ্রেণীর জন্ম হয় রাজনীতিতে। টোকাই শ্রেণীর জন্ম হয় একটা ব্যাংকের চেয়ারম্যান হতে, টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে। এই টোকাই শ্রেণী আজকে 17 বছর বাংলাদেশ রুল করেছে, একটা দলের হয়ে রুল করেছে, বিহাইন্ড দ্য সিন রুল করেছে। আমরা সবাই জন্য নির্বিকার, আমরা যা সবাই নির্বিকার, এদেরকে নিয়ে আমরা কেউ কথা বলবো না। এদের দাঁত এত বড়, তারা যে কাউকে কামড় দিয়ে বসে। এবং আমাদের একটা ভদ্রতার মুখোশ আছে, ও একটু ভদ্রভাবে কথা বলেন, তার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয়, সো কাউকে কিছু বলা যাবে না। হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে, তাকে খুনি বলা যাবে না। কোন রাজনীতিবিদের তকমা লাগিয়ে কোন লোক যদি 100 কোটি টাকার সম্পত্তি 2 টাকায় বিক্রি করে, তাকে ডাকাত বলা যাবে না। আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডারবাজি হয়, সেখানে মির্জা আব্বাসের নিজের ভাগ্নে নাম কালু, সে ওখানকার গডফাদার। মির্জা আব্বাসের তত্ত্বাবধানে তার আপন ভাগ্নে ওখানে টেন্ডারবাজি করে। এবং বিআইডব্লিউটিএ, এডুকেশন এবং রোডস, এসব জায়গার চাঁদাবাজি, টেন্ডারবাজি হয় মির্জা আব্বাসের এপিএস। মির্জা আব্বাসের এপিএস তা পিএস, ওর আবার এপিএস এবং পিএস আছে, তার নাম সোহেল। তার এপিএস সোহেলের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। আপনাদের একটা কথা মনে আছে, হাসিনা শেখ বলেছিল তার কোন পিয়ন 400 কোটি টাকার মালিক না ড্রাইভার, খেয়াল আছে দর্শকবৃন্দ? আপনারা কি জানেন মির্জা আব্বাসের যে পিএস না এপিএস সোহেল 400 কোটি টাকার মালিক? আপনারা কি জানেন দর্শকবৃন্দ? আপনারা কি জানেন যে তার ভাগ্নে কালু কত হাজার কোটি টাকার মালিক? আপনারা কি জানেন? আপনারা কি জানেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত? তো মির্জা আব্বাসের ভাগ্নে কালু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, মির্জা আব্বাসের এপিএস সোহেল যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়, তাহলে মির্জা আব্বাসের দিকে আপনারা একটু তাকান। আমি যখন এগুলো নিয়ে কথা বলতে গেলাম, আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম, তখন বিএনপির আরেক মির্জা যে ক্রাইম সিন্ডিকেট, কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব, সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো। অর্থাৎ এক চোরকে আরেক চোর ডিফেন্ড করতে এলো, এক বেঈমান আরেক বেঈমানকে ডিফেন্ড করতে এলো। ওই লোকটাকে তাকিয়ে দেখুন, সে কি বলে। এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নেই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় সুরের বাচ্চা? মিল্টন না কি আছে একটা, কি নাম ওটা, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে সুরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের মিডিয়া কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য? আরেকজন আছেন বিখ্যাত মানুষ, না বলতে চাই না, যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন, তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা। আমি জানি এই কথাটা এখন আমাকে গালিগালাজ শুনতে হবে, আমি জানি। হ্যাঁ, এই যে বিষয়টা হচ্ছে সেগুলো, আমরা যারা পজিটিভ পলিটিক্স করি, আমরা যারা ইতিবাচক রাজনীতি করি, আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি, আমরা ভাঙতে চাই না, আমরা করতে চাই।
আমরা যারা সৃজনশীলতা রাজনীতি করি, আমরা শুধু ভেঙে দিতে চাই না। মির্জা ফখরুল সৃজনশীলতার রাজনীতি করে। তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে ডিসি কে পোস্টিং করায়, আওয়ামী লীগের নেতা কর্মীদের বর্ডার পার করায়, 10 কোটি 20 কোটি 50 কোটি 100 কোটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকজনদের দুর্নীতির টাকা তার বাড়িতে হেফাজত করে। তো মির্জা আব্বাসকে উনি ডিফেন্ড করতে আসলেন, মির্জা আব্বাসকে উনি যথাযোগ্যভাবে ডিফেন্ড করলেন, কিন্তু একটা কাজ করেন নাই। আমি কেন মির্জা আব্বাসকে গালি দিয়েছি, কি প্রসঙ্গে দিয়েছি, এই সাবজেক্টটা কোনো মাথা ঘামান নাই। আমি যখন এই ধরনের মির্জা আব্বাস সম্পর্কে কথাবার্তা বলি, নিউ ইয়র্কে বাংলাদেশের পরিচিত মুখ খালেদ মহিউদ্দিন নামের এক সাংবাদিক, যাকে কিছুদিন আগে আমি গালিগালাজও করেছি, এই খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসের একটা কথাকে কোট করেছে। মির্জা আব্বাস বলেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার, কোন রিফর্ম আমরা মেনে নেব না। আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে সমগ্র রিফর্ম আমরা ক্যান্সেল করে দেব। এখন কথা হচ্ছে, গত 53 বছরে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন প্রকার রিফর্ম করতে পারে না। বিএনপি 2 বার বা 3 বার সরকার গঠনের পরেও কোন প্রকার রিফর্ম করতে পারে না। কিভাবে রিফর্ম করবে, যেখানে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল টুকু, সামা ওমায়েদ, রুমিন ফারহানা, আমানুল্লাহ আমান, এসব সালাউদ্দিন, এদের মতো রক্তচোষা মির্জাফর যখন তাদের মধ্যে থাকে। তো যখন এই ধরনের আলাপ আলোচনা হয়, এই আলোচনার মধ্যে খালেদ মহিউদ্দিন মির্জা আব্বাসকে নিয়ে একটা কথা বলেছে। শুনুন খালেদ মহিউদ্দিন কি বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস, আপনি যে বলছেন ওদের হাতের, ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না, সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। কারণ কি, সংস্কার মানবেন না কেন? আপনারা যদি সংস্কার না মানবেন, আপনাদের একটা কথা মনে করাই দিই, আপনাদের আন্দোলনের মধ্যে কিন্তু শেখ হাসিনা রেজিমের পতন হয় নাই। আপনাদের স্টেক কতটা আছে সেটা ভাইবা কথা বলেন। তো খালেদ মহিউদ্দিন এই বিষয় নিয়ে কথা বললো। আমি খালেদ মহিউদ্দিনকে অন্য একটা বিষয়ে গালিগালাজ করেছি, কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট করি। আমি তো বাংলাদেশের দালাল, আপনাদের মনে আছে তো? আমি বলেছি আমি কাকে পছন্দ করি আর না করি তাতে কিচ্ছু আসে যায় না। বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি, আমি বাংলাদেশের দালালি করি রে ভাই। তো খালেদ মহিউদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস, আপনাদের হাসিনার পতনে, স্বৈর শাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই, আপনারা তো তাদের সহকর্মী ছিলেন, আপনারা তো হাসিনাকে অ্যাসিস্ট করেছেন 17 বছর ক্ষমতায় থাকার জন্য, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারকে আপনি কেন মেনে নেবেন না? খালেদ মহিউদ্দিন এই কথা বললো। পিনাকি ভট্টাচার্য প্যারিস থেকে এটা নিয়ে কথা বললো। আমি এটা নিয়ে কন্টিনিউয়াসলি কথা বলছি। যখন আমরা এগুলো নিয়ে কথা বলছি, তখন মির্জা আব্বাস আর টিকে থাকতে পারে নাই। তখন সে প্রেস কনফারেন্সে এই কথা, এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনি বুঝে নিয়েন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলবেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনক ভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না কচু খেতে শুকুর পড়েছে, আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কি বলে এটা, একটা নাম, ওটা হলো কি বলে এটাকে, একটা না একটা জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, সরি আমি কথা আমি বলে দিলাম, আমার এই অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকুরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম যে এখনো যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্চারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। আমি খালেদ মহিউদ্দিনকে দিয়ে শুরু করি। আপনি বলেছেন সালমান রহমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে, তরতাজা করেছে, দেখতে সুন্দর হয়েছে। খালেদ মহিউদ্দিন সবসময় আপনার চেয়ে দেখতে সুন্দর। খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল, ম্যাজিস্ট্রেটের চাকরি, তো দেখতে তখন থেকেই ভালো ছিল। ওর পিছনে মেয়েরা এমনি লাগে
থাকতো, ওর চেহারা সুন্দরের দরকার ছিল না। এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে, সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে, কথাবার্তা সে ভালো বলে। সে সালমান রহমানের মতো একজন পিশাচ তাকে টার্গেট করেছে, ওই পিশাচ ইন্ডিপেন্ডেন্টে টেনে এনেছে, তাকে প্রডিউস করেছে, টাকা খেয়েছে। এখন সালমান রহমান কোথাকার কোন আলা হজরত? সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর, ব্যাংক ডাকাত, দর্শক, খানকির পোলা, শুয়োরের বাচ্চা। এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকির পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে, ওই টাকা খাওয়া তো ভালো, ওটা তো হালাল। কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে। খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে? কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চাঁদাবাজি করে, জমি দখল করে, সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের তারাই ওই পরিবহন বাণিজ্যে প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকা কামাইয়া তো শরীর মোটা করে দেয় রে শুয়ারের বাচ্চা, তাই হারামজাদার বাচ্চা। খালেদ মহিউদ্দিন কি তোর মতো গাবুর হয়েছে? তুই একবারও রেসপন্ড করিস নাই। তুই কত জমি, রেলের জমি বিক্রি করছিস? তুই একবারও বলিস নাই পরিবহনে তুই কত টাকা দুর্নীতি করতেছিস? তুই একবারও বলিস নাই রেলওয়ে টেন্ডারবাজি বউরে কতবার বিক্রি করছিস? তোর এখন খালেদ মহিউদ্দিনের চেহারা দেখে তোর হিংসা লাগে? ওই শুয়ারের বাচ্চা, খালেদ মহিউদ্দিনের বলবো বটলে ভরে তোর জন্য বটল যেন পেশাব পাঠাইয়া দেয়। শুয়ারের বাচ্চা, তুই খালেদ মহিউদ্দিনের মুখ খা। দর্শক বৃন্দ, এই মির্জা আব্বাস তার এই মন্তব্য দেওয়া, মির্জা ফখরুলের এই মন্তব্য দেওয়ার পরে প্যারিস থেকে ওই যে ভদ্রলোক যাকে তাকে খালেদ মহিউদ্দিনকে আমাদেরকে শুয়োর বানাইছে। জুলাই অভ্যুত্থান, যার মধ্য দিয়ে 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়, সে সময় রাজনৈতিক দলগুলোকে সম্মুখ সারিতে দেখা না গেলেও পরবর্তী সময়ে এর কৃতিত্বের দাবি করতে দেখা গেছে। তাদের ভূমিকা কতটা ছিল সেটা নিয়ে বিশ্লেষকসহ অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আন্দোলনে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরত জাহান টুম্পা 31 জুলাই নিজ প্রতিষ্ঠানের একজনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেন এবং পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে ভাইরাল হয়েছিলেন। তিনি বিবিসিকে বলছিলেন তিনি নিজের পাশে কোনো দল বা সংগঠন দেখেননি, আশেপাশের সবাইকে সাধারণ শিক্ষার্থী, জনগণ ও সহযোদ্ধা হিসেবেই লিখেছেন, যাদের কোনো দলীয় ট্যাগ ছিল না। এখন যদি কোনো দল এসে একপাক্ষিকভাবে বলে যে এর মাস্টারমাইন্ড আমরা ছিলাম, আমাদের এই ক্রেডিট ছিল, এটা সম্পূর্ণ আমার কাছে হাস্যকর মনে হয়। কারণ সেই সময় আমার যে সহযোদ্ধা ছিল, আমি দেখিনি তাকে বলতে যে আমি এই দলের বা ওই সংগঠন। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।